দিয়েছি। নরিন আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন, তোমাকে অনেকদিন পরে দেখলাম। ভাই একটু তো ছিলাম, তো যার কারণে আসলে আসা হয় নাই ভাই। ও আচ্ছা, ক্লাস মিস দিবেন এখন এই থেকে। গ্রাম থেকে একটা বিয়ে, মানে আসলে একটু একটা ধর্ম ছিলাম, আহ, ডক্টর দেখছিলাম। ও ভাই আচ্ছা, আপনি কেমন আছেন? আছি অসুস্থ ঠিক আলহামদুলিল্লাহ আছে, ভালো ঠান্ডা আছি ছিল ভাই, না? কিন্তু লাস্ট গত 2 দিন বৃষ্টিতে ভিজে আমার একটু মানে সমস্যা হয়েছে। আর এখনকার বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি তারপর হয়েছে। আবার ঠান্ডা লাগলে তো সমস্যা ভাই। হ্যাঁ, আজকে হ্যাঁ ভাই, সারাদিন আজকে বৃষ্টি সারাদিন বৃষ্টি। হয়েছে, আবার গতকালকেও বৃষ্টি ছিল। আমাদের রুকসানা আপু আজকে ডিউ টাইমে আসছে, এই জন্য রুকসানা আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু তো লেট করে। গত ক্লাসটা রুকসানা আপু মিস মিস করছে। গত ক্লাসের রেকর্ড ক্লাসটা রুকসানা আপু আপনি অবশ্যই করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওই যে আপনার ভাইয়া তো সিঙ্গাপুর থেকে আসছেন, উনি অসুস্থ, তো এই জন্য আমি ও আচ্ছা আমার এই আচ্ছা। জন্য ক্লাসগুলো মিস হয়ে যায়, একটু ঝামেলায় থাকি। তো আপনি আমি চেষ্টা করবো করার জন্য ইনশাআল্লাহ। গত ক্লাসটা অবশ্যই আপনি রেকর্ড ক্লাসটা করবেন। আর কারণ সময় এখন খুব কম আছে, বুঝছেন? এখন আর মিস দেওয়া যাবে না। এখন আঙ্কেল অসুস্থ বা ভাইয়া অসুস্থ, এখন যাই হোক না কেন, কিন্তু সময় তো চলে যাচ্ছে, আমাদের সময় তো আর ফেরত আসবে না। জি। আর অল্প কয়েকটা দিন সময় আছে হাতে। রুহুল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়ন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন আছি। আচ্ছা আয়ন, তোমার নামের উচ্চারণ কি হবে বলো তো, আয়ন নাকি অয়ন? স্যার? ইউনিক ভাবে লিখিত স্যার, এই জন্য এ আই ও এন অয়ন স্যার। ও, তাহলে উচ্চারণ হবে অয়ন, তাই তো? জি স্যার, আচ্ছা ঠিক আছে। ইউনিক ভাবে লিখিত। আচ্ছা আচ্ছা। তাসনিম ভালো আছেন? তাসনিম শুনতে পাচ্ছেন?
আমি কয়েকজনকে একটু মেনশন দিয়ে ক্লাস শুরু করে দেব। গত ক্লাসে আপনাদের কত পর্যন্ত পড়িয়েছিলাম? 83। আচ্ছা, 83 পর্যন্ত পড়িয়েছিলাম। 83। আচ্ছা, হ্যাঁ, একটু প্রশ্ন ছিল যে গত পরীক্ষার। হ্যাঁ প্রশ্নটা করেন। হ্যাঁ, ওই যে 13 নম্বরটা নিয়ে স্যার, এই যে এক্স অফিসিও জাস্টিস অফ পিস 9 কোন বিচারক। এখন এখানে তো উত্তরে দিয়েছেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তা আমার প্রশ্ন হচ্ছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট না? মানে ওখানে তো উত্তর ছিল হচ্ছে গিয়ে মানে 4টা অপশন: সুপ্রিম কোর্টের বিচারক, দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও তো একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। জি, আমি উত্তর করছি, জাস্ট মিনিট একটু হোল্ড করে রাখেন। আমি প্রশ্ন বুঝেছি, ঠিক আছে, উত্তর করতেছি। জি Just a স্যার। minute. তারিন ভালো আছেন? তারিন শুনতে হ্যাঁ পাচ্ছেন? স্যার, ভালো আছি। স্যার, কালকের প্রশ্নতে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি জি, আপনি 1 মিনিট পরে একটু প্রশ্ন কনফিউশন করবেন। ছিল আর কি। আমাদের এই যে ফারজানা লিমন হ্যাঁ, সে প্রশ্ন করেছে, তার উত্তরটা দিব, তারপর আপনি প্রশ্ন করবেন। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এই যে দেখেন ফারজানা লিমন, বাকি যারা আছেন সবাই শুনেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এক্সারসাইজ করে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুটা সমক্ষমতাবান, দুইজনের ক্ষমতা একই। কিন্তু আমাদের এখানে 25 ধারায় বেয়ার অ্যাক্টে কি বলতেছে? বেয়ার অ্যাক্টে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ আছে? উল্লেখ তো নাই। যেহেতু উল্লেখ নাই, সেহেতু এইটা হবে না। এখানে কিন্তু জেলা জজের কথাও বলা নেই, জেলা জজের কথা বলা নাই, দায়রা জজের কথা বলা আছে। সুতরাং আমাদের এই ধারাতে বেয়ার অ্যাক্টে যেটা আছে আমরা সেটাই অনুসরণ করব। আমি কিন্তু এই ধারা পড়ানোর সময় কিন্তু আপনাদের বলেছিলাম, মনে আছে কি না যারা ক্লাস করেছেন, যে এখান থেকে কিন্তু এই ধারা থেকে যেইটা যেইটা উল্লেখ আছে এইটাই মনে রাখতে হবে এবং ওই সেন্সে আপনার এটা উত্তর করতে হবে। যেহেতু এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ নাই, মেনশন নাই, সেহেতু আমরা এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমান ক্ষমতা এক্সারসাইজ করে, এই লজিকে গিয়ে আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটও দেখাবো না। বুঝতে পেরেছেন? জি স্যার। তারিন প্রশ্ন করেন। তারিন বলেন। তারিন শুনতে পাচ্ছেন? তারিন, এই মুক্তা আপনি লেট করছেন কেন? মুক্তা শুনতে পাচ্ছেন? স্যার, একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, ক্লাসের শিডিউলের সময় অন্য কোনো জরুরি কাজ থাকবে না এখন থেকে, ঠিক আছে? যেহেতু সময় কম। স্যার, ওই যে আমার আমার বাইরের আজকে বেল বন্ড জমা দিছি আর কি। জমা দিছি পরে এক সাংবাদিকে ফোন দিছে, মানে
নিউজটা গোপন রাখতে চাইছি। হুম। আপনার পুরা মানে কেমনে চলে গেছে 5টার সময় জমা দিছি, আপনার 6:30টার সময় মানে আউট হয়ে গেছে নিউজ। হ্যাঁ, এইডি আপনার কইতাছি যে আমি তো বেলবন জমাই দিই নাই, তা আপনি কই থেকে খবর পাইলেন? ও তো কেমনে সাহেব কই না, মানে কোনো বুঝতাছি না মানুষে যে কি পাইতে চাইছে, মানে টাকা খাইতে পারে আমগন্তে, বুঝছেন? হ্যাঁ, এখন যেহেতু সরাই গেছে বেলবন সোনের দেখাইতেও পারে বা কি করবে, যাক একটা ট্যাকেল দেন ক্লাস শেষ করার পরে বা ই করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, না তারিখ। সমস্যা নাই, হ্যাঁ, বলছি সমস্যা আচ্ছা, নাই। হ্যাঁ, জি স্যার আমার এক প্রশ্ন ছিল যে জি। বিচারিক ম্যাজিস্ট্রেট আর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্যটা আসলে কি? বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাই তো, বা ট্রায়াল কোর্ট। বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর হচ্ছে আপনার এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য কী? দেখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ কি? এর মূল কাজ হচ্ছে বিচার করা। এর নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। কিভাবে নিয়োগ দেয়? আপনার এই সংবিধানের 115 এবং 133 অনুচ্ছেদের আলোকে কি করে? বিজিএস কমিশনের মাধ্যমে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় বিচারিক ম্যাজিস্ট্রেট বা আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন এদের প্রথম নিয়োগ হয় সহকারী জজ হিসাবে, তারপরে গিয়ে এদের অভিজ্ঞতার আলোকে সময়ের কালক্রমে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে, দায়রা জজের অধীনে, তারপরে আপনার আস্তে আস্তে প্রমোশন হইতে হইতে এক এক জায়গায় ছড়িয়ে যায়। তাহলে এদের প্রথম নিয়োগ হচ্ছে সহকারী জজ হিসাবে, আর এদের নিয়োগ দিচ্ছে রাষ্ট্রপতি। কিভাবে? আপনার সংবিধানের 115 অনুচ্ছেদ এবং 133 অনুচ্ছেদের আলোকে আপনার এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটগুলোকে নিয়োগ দেওয়া হয়। এখন এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হয় এদের মূল কাজ হচ্ছে কি? আপনার বিচার করা। কি বিচার করা? এই যে বাংলাদেশে যত মামলা মোকদ্দমা আছে এগুলোর বিচার করা। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ হয় কিভাবে? আপনার বিসিএস আছে, বিসিএসের মাধ্যমে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আপনার তারা তো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা এক্সিকিউট ক্ষমতা কি করবে? এক্সারসাইজ করবে। এক্সিকিউটিভ ক্ষমতা যেগুলো আছে, নির্বাহী যে ক্ষমতাগুলো আছে একটা জেলার বা একটা উপজেলার, সে ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে। তবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার কয়েকটা জায়গায় আপনার কি করতে পারে? বিচারিক ক্ষমতা তাদের দেওয়া আছে। কি করেছে? দেওয়া আছে। যেমন কোন কোন ক্ষেত্রে? কোনো মানুষ এই যে 100 ধারাতে, 98 ধারাতে মানুষ উদ্ধারের জন্য, তারপর কোনো দলিল উদ্ধারের জন্য, আবার আপনার 144 ধারাতে, আপনার 144 ধারা জারির ক্ষেত্রে যে যেই সেক্টরগুলো আছে এটাতে, আবার আপনার 145-এর অধীন যদি কোনো সম্পত্তি কেউ যদি আপনার জোরপূর্বকভাবে যদি দখল করে নেয়, এই ক্ষেত্রে আপনার অস্থায়ীভাবে এই কয়েকটা ধারার বিচারের ক্ষমতা কাদের দেওয়া হয়েছে? এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়েছে। আর এটা কারা বিচার করে? আপনার এডিএম কোর্টের অধীনে এরা বিচার করে থাকে। লতিফ ভাই ভালো আছেন? আপনি অসুস্থ ছিলেন? লতিফ ভাই, জি আসসালামু আলাইকুম স্যার, আছি ভালো আছি, এখন ভালো আছি ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কন্টিনিউ ক্লাস জি জি জি। লাস্টে যে পরীক্ষাগুলো গ্যাপ চলে গেছে, যে ক্লাসগুলো আপনি করতে পারেন না, রেকর্ড ক্লাসগুলো করবেন। আমি রেকর্ডিং ক্লাস দেখতেছি। হ্যাঁ, পরীক্ষাগুলো দিয়ে দিবেন, পরীক্ষা মিস দিবেন না। পরীক্ষাগুলো যে গ্যাপগুলো আছে পরীক্ষা দিবেন, কোন কোন শিডিউল দেওয়া আছে ওইগুলোই করে আমাকে বললে পারে, আমি আপনাকে পার্সোনালি প্রশ্ন দিয়ে দিব, ওই প্রশ্নে পুরো পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে বলবেন যে কত পেয়েছেন। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
তারিন, তাহলে কি আপনি বুঝতে পেরেছেন নাকি আপনি অন্য কোনো কোয়ালিটিতে প্রশ্ন করেছিলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই আমাদের যে বললেন যে তাফসিলের কথা, জি জি। ওখানে মানে মোট কয়টি তাফসিল আছে? তো মোট বললে কি আমরা 4টাই লিখবো? মানে বাতিলটা কি উল্লেখ করব না? যেটা বাতিল হয়ে গেছে, ভয়েড হয়ে গেছে, সেটা কি আর তার কোনো অস্তিত্ব থাকে বলুন তো? যেটা বাতিল হয়ে গেছে তার তো কোনো অস্তিত্বই নাই। বাতিল মানে তো বাতিলই, তাই না? তাহলে ওটা তাহলে লেখার পরীক্ষায় আসলে আমরা তাহলে তাফসিল 4টাই লিখবো, এরকম আর কি। 4টা আসলে অপশন, মানে মোট তাফসিল কয়টা, তাহলে 4টাই আমরা হ্যাঁ কাজ চারটাই করবো আর কি, করবেন। এটাই তো? হ্যাঁ চারটাই উত্তর করবেন। স্যার আরেকটা কথা ছিল আমার, ওই যে জি। মানে ম্যাজিস্ট্রেটের যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের সর্বোচ্চ ক্ষমতা, এটা একটু কনফিউজিং আছে এখানে। মানে আমরা কি শুধু বিশেষ অধিকার উল্লেখ থাকলে তখন 7 বছর লিখবো? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন হয় তাইলে হবে 7 বছর। বিশেষ ক্ষমতা সম্পন্ন শব্দটা না থাকলে আমরা 5 বছরই সবসময় ইউজ করবো। জি জি জি। এটা আমার ভুল। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা 83 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, তাই তো? আমরা আজকে 83 ধারায় তো রেসপন্স করেন, কত ধারা পর্যন্ত পড়িয়েছিলাম? জি স্যার, 83। আচ্ছা, আমরা আজকে 87 ধারা থেকে পড়ানো শুরু করব। দেখেন, 87-তে আমি প্রথমে কি বলেছিলাম যে একটা মামলা দুইভাবে দায়ের করা যায়। একটা মামলা কয়ভাবে দায়ের করা যায়? দুইভাবে। আপনারা কিভাবে দায়ের করতে পারবেন? একটা থানাতে দায়ের করতে পারবেন, আর একটা ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট বলতে আপনার এই যে আদালতের কাছে, আমলি যে আদালত আছে সেই আদালতে আপনারা কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। এখন এই মামলা দায়ের করার পরে আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে যে কোনো আসামিকে কিভাবে কোর্টে হাজির করবে বিচারক। শুধু মামলা করলেই তো হচ্ছে না, তাকে কি করতে হবে? তাকে হাজির করতে হবে। তাকে তো কোর্টে হাজির করতে হবে, তাই না? এখন যখন এই কোর্টে হাজির করবেন, কিভাবে হাজির করবেন? হাজির করতে হলে যদি আমলযোগ্য কোনো অপরাধ হয়, যেটা আপনার এফআইআর ভুক্ত, মানে থানাতে আপনি একটা মামলা দায়ের করলেন, সেই মামলাটা এফআইআর হিসাবে অন্তর্গত হইল বা আপনার ইনক্লুডেড হইল। এই যখনই আপনার এফআইআর হিসাবে যখন আপনার একটা মামলা দায়ের করা হবে বা এফআইআর হিসাবে তারা গ্রহণ করবে, গ্রহণ করার সাথে সাথে অটোমেটিক কি যায়? ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। আমরা জানি যে এফআইআর হিসাবে ইনক্লুড করার সাথে সাথেই আপনার অটোমেটিক কী হয়? ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে। এফআইআর ভুক্ত করে কোনগুলো? আমলযোগ্য যে অপরাধগুলো আছে এইগুলোতে আমরা থানার যে কর্মকর্তা আছে তারা এফআইআর হিসাবে কি করে ইনক্লুড করে নাই, অন্তর্ভুক্ত করে নাই। তাহলে যেগুলো আমলযোগ্য না সেগুলো আপনার কি হচ্ছে? ম্যাজিস্ট্রেটের কাছে বা ম্যাজিস্ট্রেটের পারমিশনে, অনুমতিক্রমে আপনার পুলিশ নিতে পারে সেই মামলা, অথবা ম্যাজিস্ট্রেট নিজেই কি করতে পারে? এই আমলি আদালতে গ্রহণ করতে পারে। যখন এই অযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ, এই ধরনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যখন আপনার যদি কোনো মামলা কি করে গ্রহণ করে থাকে কমপ্লেন রেজিস্টার্ড হিসাবে অভিযোগের মাধ্যমে, সেই মামলাতে বিচারক কি করবেন? আপনার প্রথমে সমন দেবেন। সমন দিতে পারে, তদন্ত দিতে পারে, সে যদি চায় ওয়ারেন্টও দিতে পারে, তবে সাধারণত কি দেয়? সমন দিয়ে থাকে। এখন সমন দেওয়ার পরে
যে ব্যক্তির বিরুদ্ধে সমন দিয়েছে তাকে কি করতে হবে? স্যার অনেক মামলা তো এফআইআরও দেয় স্যার, জি, অনেক মামলা তো স্যার এফআইআরও দেয়, এফআইআর। হ্যাঁ, আমি ওইটাই কিন্তু একটু আগে বললাম যে সে কি করতে পারে, আপনার নিজে গ্রহণ করতে পারে এবং পুলিশকে কি গ্রহণ করার নির্দেশ দিতে পারে। এই যে 5 আগস্টের পরে 2024 সালের 5 আগস্টের পরে অনেকগুলো মামলা ম্যাজিস্ট্রেট মানে বিচারক কী করছে, আপনার সরাসরি তারা মামলা গ্রহণ করছে। পরবর্তীতে এই বিচারক বেশিরভাগ মামলায় কী করছে, থানাতে পাঠাইছে, থানাতে পাঠায় এফআইআর হিসাবে অন্তর্ভুক্ত করতে বলছে। দেখুন ম্যাজিস্ট্রেট আপনার সে নিজে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার নির্দেশ দিতে পারে। এখন ম্যাজিস্ট্রেট কি শুধুমাত্র আপনার আমল অযোগ্য অপরাধের কি আপনার কমপ্লেন্ট নেবে? না, সে আমলযোগ্যর কমপ্লেন্টও নিতে পারে, আবার আমল অযোগ্য কমপ্লেন্টও সে কী করতে পারে, নিতে পারে। এই কমপ্লেন্ট রেজিস্টার্ড বলতে এখানে বোঝাচ্ছে যে মামলা গ্রহণ করা। আমলযোগ্য অপরাধও নিতে পারে, আবার আমল অযোগ্য উভয়, যে কোনো ধরনের মামলা কী করতে পারে, বিচারক গ্রহণ করতে পারে। সাধারণ প্রসেস হচ্ছে যে যদি আপনার আমলযোগ্য হয় সেক্ষেত্রে আপনার এফআইআরভুক্ত করে নেওয়া, এটা মামলাটা বেশি স্ট্রং হয়। ঠিক আছে, মানে আপনারা যদি বাদী পক্ষে থাকেন তাহলে আপনারা বলবেন যে এফআইআরভুক্ত করে নেওয়ার জন্য। হ্যাঁ, যাই হোক, এখন তাহলে বিচারক আপনারা কি করবেন, সমন দিবেন। সমন দিতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এখন এই সমন এবং ওয়ারেন্ট ইস্যু করার পরে দুইটার কোনোভাবেই যদি আসামিকে হাজির করা না যায়, আসামিকে যদি হাজির করা না যায় তখন কি করবেন, হুলিয়া জারি করবেন বা ঘোষণাপত্র জারি করবেন। এই হুলিয়াটা প্রোক্লামেশন, এইটা বলা হচ্ছে আপনার 87 ধারাতে। তাহলে আমরা কি পাইলাম যে বিচারক প্রথমে কি করতে পারে, সমন দিতে পারে, সমন ইস্যু করতে পারে, তারপরে অথবা আপনার ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এই দুইটার কোনোভাবে যদি কি হয়, কোনো ব্যক্তি যদি আপনার কোর্টে যদি হাজির না হয় তখন আপনার কি করতে পারে, বিচারক এই প্রোক্লামেশন কি করতে পারে, জারি করতে পারে। প্রোক্লামেশন ফর পারসন অ্যাবসকন্ডিং, ইংরেজি টাইটেলটা এভাবে বলা আছে, ইংরেজি টাইটেলটা আপনারা একটু পড়বেন। হুলিয়া বা ঘোষণাপত্র জারি, হুলিয়া বা ঘোষণাপত্র জারি। দেখেন মামলার যে কোনো পর্যায়ে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, উক্ত পরোয়ানাটি যাতে কার্যকর না হয় সেজন্য উক্ত ব্যক্তি পলায়ন করেছে বা আত্মগোপন করেছে, তাহলে তাকে 30 দিনের কম নয় এমন সময় দিয়ে নির্ধারিত দিনে আদালতে হাজির হতে বলবেন, আদালতে হাজির হতে বলবেন। তাহলে দেখেন প্রথমে সমন দিল, হাজির হলো না, পরে ওয়ারেন্ট দিল, তাও হাজির হইল না, তারপরে যে 30 দিনের সময় দিচ্ছে যে আপনি কি করবেন, কোর্টে হাজির হবেন। এই 30 দিনের মধ্যে যদি আপনি কোর্টে যদি হাজির না হন তাহলে আপনার বিরুদ্ধে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। যেমন তাহলে এই যে 30 দিন আপনারা পাইলেন, এটা কি আপনার প্রোক্লামেশন, হুলিয়া জারি। এই যে হুলিয়া ঘোষণাপত্র জারি, এই হুলিয়া এটার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে হুলিয়া জারির পদ্ধতি, আসামি যে এলাকায় বসবাস করে উক্ত এলাকায় হুলিয়া পাঠ করে। আসামি যে এলাকায় বসবাস করে সে এলাকায় আপনার দোকান আছে বা আপনার একটা জনসংগম এলাকা আছে, সেই এলাকায় বাজারের মধ্যে বা আপনার যেখানে আপনার পরিচিত লোক থাকতে পারে তার কাছে নিউজটা চলে যাবে। এই রকমের একটা প্লেসে কি করবে, এই যে হুলিয়াটা, এই হুলিয়াটা পাঠ করবেন। পাঠ করবেন কিভাবে, একসময় আপনারা দেখতেন না ওই যে ডিগ্রি জারির ক্ষেত্রে কারো যদি জমি বুঝাই দিতে হয়, তারপরে যে ঢোল, তারপরে যে আপনারা যে আর কি কি জন্য বলে ওইগুলো বাজায় পরে, ঢেরাপিটায় হ্যাঁ ঢেরাপিটায় দিত রাজার কোনো ইটা থাকতে, বার্তা দেওয়া থাকলে ঢেরাপিটায় জানাইতো প্রজাদের। ওই নিয়ম কিন্তু এখনো বলবৎ আছে, ওই নিয়ম কিন্তু এখনো বলবৎ আছে। তাহলে ওইটাই করে আপনার কি করবে, জানাই দেবে যে এই জমির মালিক অমুক বা ওই জমির মালিক তমুক।
তো এখন তাহলে বাজারের যে জায়গা আছে এখানে আপনার কি করলো, যারা আছে তাদেরকে জানাই দিল, তাহলে তার কাছে নিউজটা চলে যাবে। এই তার কাছে নিউজটা চলে গেলে পারে সে যদি 30 দিনের মধ্যে হাজির হয় তাহলে তো ভালো, আর যদি হাজির না হয় সেটাতে আমরা একটু পরে যাব। দেখেন, আসামির মানে যেখানে বসবাস করে প্রকাশ্য স্থানে এই হুলিয়া বা ঘোষণাপত্রটা টানায় দিয়ে আসতে হবে, টানায় দিয়ে আসতে হবে বা লটকায় দিয়ে আসতে হবে। মানে ওই যে আপনার যে ঘোষণাপত্র আছে, হুলিয়াটা আছে, এটা আপনার টানায় দিয়ে আসতে হবে। এটা গেল। এখানে কিন্তু একটা নিয়ম আছে, আমি কিন্তু আপনাদের বলেছি যে প্রথমে বিচারক দিবেন সমন, সমনে যদি হাজির না হয় তারপরে দিবেন কি আপনার গ্রেপ্তারি পরোয়ানা, অ্যারেস্ট ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট দিবেন। এই অ্যারেস্ট ওয়ারেন্ট পাওয়ার পরেও যদি হাজির না হয় তারপরে দিবেন কি হুলিয়া, হুলিয়া জারি করবেন। ওই যে অনেকে আপনারা বলেন না তোর কিন্তু হুলিয়া জারি করে দিব, মানে লাস্ট একটা কি করবে, একটা টাইম দিবে, এই লাস্ট একটা টাইম দিবে, এই টাইমের মধ্যে যদি সে হাজির না হয় তারপরে পরবর্তী স্টেপ হচ্ছে ক্রোক করা। তার যে সম্পত্তি আছে, তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ক্রক করে নেওয়া, জব্দ করে নেওয়া। তারপর দেখেন আমরা এই যে 87 ধারাতে আমরা বললাম যে হুলিয়া জারি করা, এটা আপনার জারি করবেন কিভাবে, যেখানে যে এলাকায় বসবাস করে সে এলাকায় মানে পাঠ করে বা যেখানে বসবাস করে সেখানে আপনার লটকিয়ে অথবা টানিয়ে, লটকিয়ে দিবেন বা টানিয়ে দিবেন, দিয়ে আপনার এটা এই হুলিয়াটা জারি করতে পারবেন। এখন আমরা চলে যাব ক্রোক, অ্যাটাচমেন্ট। যে ব্যক্তিকে হুলিয়া দেওয়া হলো সেই ব্যক্তি যদি হুলিয়া পাওয়ার পরেও এই যে 30 দিন সময়, এই 30 দিনের নিচে একটা দাগ দিবেন, 30 দিন সময় এর নিচে একটা দাগ দিবেন, কারণ এই হুলিয়া দিয়ে কতদিন সময় দেয় এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি হাজির না হয় তাহলে তাকে কি করবেন, তার যে সম্পত্তি আছে সেটা ক্রক করে নেবেন। দেখেন, হুলিয়া জারির পর যে কোনো সময় শুধুমাত্র হুলিয়া জারিকারী আদালতই উক্ত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারবেন। তাহলে ক্রোকের নির্দেশ দিবেন কে, যে আদালত আপনার হুলিয়া জারি করেছিল ওই আদালতে কি করবে, আপনার সম্পত্তি ক্রোক করবে। কোন ধরনের সম্পত্তি ক্রোক করবে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি করবে, ক্রোক করবে। এখন দেখেন, যে ব্যক্তি আপনার সমনে হাজির হয়েছে তার কি আপনার ওয়ারেন্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। আবার যে ব্যক্তির আপনার ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য কি হুলিয়া পাঠ করার কোনো প্রয়োজন আছে? নাই। আবার যে ব্যক্তিকে হুলিয়া দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি হুলিয়া পেয়ে যদি আপনার হাজির হয় তার সম্পত্তি ক্রোক করার প্রয়োজন নাই। ঠিক আছে, একটা ধাপ যদি সে ফুলফিল করে তাহলে আরেকটা ধাপে তার যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনার যে ক্রোকটা, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি করতে পারবে, আপনার ক্রোক করে নেবে। এই যে এক এক করে দেখতেছেন যে শেখ হাসিনার যে আপনার সম্পত্তি আছে না, সেদিনকে দেখলাম যে সোনালী ব্যাংকের যে লকার ছিল শেখ হাসিনা সেটা জব্দ করে নিছে, তার আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া চলতেছে, সে তো অনুপস্থিত, ওয়ারেন্ট দিছে হাজির হয় নাই, পরে আপনার হুলিয়া জারি করছে হাজির হয় নাই, এখন সম্পত্তি ক্রোকের দিকে ঝুঁকতেছে, এক এক করে সম্পত্তি ক্রোক করতেছে। আপনারা প্রত্যেকটা আইনের সাথে না বাস্তব ঘটনাকে রিলেট করবেন, বাস্তব ঘটনাকে যখন রিলেট করবেন তখন আপনারা আরেকটু সুন্দর করে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন তাহলে আদালতের এখতিয়ারের বাইরে যদি কোনো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি যদি ক্রোক করার প্রয়োজন পড়ে তাহলে যে আদালতের এখতিয়ারের মধ্যে রয়েছে
যে আদালতের এখতিয়ারের মধ্যে ওই সম্পত্তিটা রয়েছে সেখানকার সিজিএম সিএমএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে উক্ত সম্পত্তি কী করতে হবে, ক্রোক করতে হবে। এখন ধরেন এখানে কোন কোন ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে কিন্তু এখানে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গণ থেকে যারা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত হয় জেলা ম্যাজিস্ট্রেট তারা কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট না, এরা কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা জজ আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে আপনার এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে একটা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে জেলা জজ হয়, আর একটা হচ্ছে কি আপনার এই যে বিসিএস এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে তারপরে যে হচ্ছে কি আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে যদি যে আদালত আপনার করবেন, ক্রোক করবেন, সেই আদালতের এখতিয়ারের বাইরে গিয়ে যদি আপনার সম্পত্তি ক্রোক করা প্রয়োজন পড়ে তাহলে আপনার এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনার অনুমতি সাপেক্ষে বা পৃষ্ঠাঙ্কন বলতে এখানে আপনার তার অনুমতিপত্রের মাধ্যমে তারপরে কী করা যাবে, এই সম্পত্তিগুলো ক্রোক করা যাবে। এখন যে সম্পত্তি আপনার ক্রোক করবে, যেই সম্পত্তিটা ক্রোক করবে সেই সম্পত্তি যদি ঋণগ্রস্ত হয়, বা ধরেন যে লতিফ ভাইয়ের একটা সম্পত্তি ক্রোক করার জন্য গেছে, এখন লতিফ ভাই ওই সম্পত্তি মিরাজের কাছে বন্দুক দিয়ে রাখছে বা লিজ দিয়ে রাখছে, তাহলে আপনার কি করা যাবে, ক্রোক করতে হবে ওই সম্পত্তি জব্দের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে বা উক্ত সম্পত্তি হস্তান্তরে বাধা প্রদানের মাধ্যমে অন্য কোনো যৌক্তিক উপায়ে। তাহলে আপনার রিসিভার নিয়োগ দিতে পারে, সম্পত্তি জব্দ করতে পারে, ঋণগ্রস্ত হইলেও সেটা আপনার করা যাবে, ক্রোক করা যাবে, এখানে সমস্যা নাই। তাহলে আমরা এই যে 87-তে আমরা যেটা পড়লাম, 87-তে পড়লাম যে আপনার হুলিয়া জারি, আর 88-তে পড়লাম আমরা যে সম্পত্তি ক্রোক। এখন আমরা চলে যাব 89 ধারাতে। 89 ধারাতে বলতেছে যার সম্পত্তি সে 2 বছরের মধ্যে পুনরুদ্ধারের জন্য আবেদন করবে। এখন এই লতিফ ভাই ধরেন পলাতক, তার সম্পত্তি কি করছে, ক্রোক করে নিছে। এখন মিরাজে বলতেছে যে আপনি যে সম্পত্তিটা ক্রোক করেছেন ওই সম্পত্তিটা লতিফের না, ওই সম্পত্তিটা আমার। তাহলে এখন এই যে করেছেন, ক্রোক যে করেছে, তাহলে এই সম্পত্তি ক্রোক করতে পারে না, বা যার সম্পত্তি সেই আবার দাবি করতে পারে বা হাজির হয়ে। আমি এটা বিস্তারিত বলছি, এক এক করে মনোযোগ সহকারে শোনেন। সম্পত্তি যদি সরকারকে রাজস্ব প্রদানকারী কোনো সম্পত্তি হয় তাহলে জেলা কালেক্টর যে সম্পত্তির রেগুলার নিয়মিত খাজনা দিয়ে আসতেছে, প্রত্যেকটা সম্পত্তিরই কি হয়, খাজনা দিতে হয়। আপনারা তো জানেন যে প্রত্যেকটা সম্পত্তির খাজনা দিতে হয়, ঠিক আছে। তো এখন এই খাজনা প্রদান করে যদি কোনো আপনার সম্পত্তি ক্রোক করে তাহলে জেলা কালেক্টর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার জেলা কালেক্টর, এরা কিন্তু একই ব্যক্তি। জেলা কালেক্টরের অনুমতি নিয়ে উক্ত সম্পত্তি ক্রোক করতে হবে, স্থাবর সম্পত্তি। উক্ত সম্পত্তি যদি দ্রুত পচনশীল হয় বা গবাদি পশু হলে আদালত সেটি বিক্রয়ের ব্যবস্থা করবে। যদি ধরেন যে আপনার অস্থাবর সম্পত্তি যেমন দুধ, তারপরে আপনার শাক সবজি, এইগুলো যদি আপনার ক্রোক করে থাকে, বা ধান গম এই ধরনের যদি কোনো সম্পত্তি যদি ক্রোক করে থাকে যেগুলো আপনার দ্রুত পচনশীল বা আপনার লেটেই পচনশীল হইল, এখন এই ধরনের যদি কোনো প্রপার্টি থাকে শাকসবজি, এইগুলো কি করতে পারবে, বিচারক বিক্রয় করার জন্য অনুমতি দিতে পারবে বা বিক্রয় করার ব্যবস্থা করতে পারবে, ঠিক আছে। তারপর দেখেন
এই যে সম্পত্তি আপনার ক্রোক করেছে, এই সম্পত্তি 6 মাসের মধ্যে বিক্রয় করা যাবে না। যদি পচনশীল হয় সেই ক্ষেত্রে আলাদা বিষয়। যদি পচনশীল না হয় তাহলে 6 মাসের মধ্যে বিক্রয় করা যাবে না। তারপর দেখেন 6 মাসের মধ্যে যার সম্পত্তি সে কি করতে পারবে, দাবি করতে পারবে। দাবিটা কিভাবে বলবে এক এক করে বলতেছি। তারপর দেখেন 1 বছরের মধ্যে মামলা এবং আদেশ চূড়ান্ত হবে। এখানে এই যে আপনার যার সম্পত্তি সে বলল যে আমি পলাতক হই নেই, আমি নিরুদ্দেশ হই নেই, আমি এই বিষয়ে অবগত ছিলাম না, আমার কাছে সমন পৌঁছায় নেই, ওয়ারেন্ট আসে নাই, বা আমি এই বিষয়ে অবগত ছিলাম না, আমি পলাতক না। সে হয়তো বিদেশ ছিল বা অন্য কোথাও ছিল, নর্মালি সাধারণভাবে ছিল, এবং সে দেশে হাজির হয়ে যদি আপনার এই ধরনের কোনো করে বা দাবি করে সেক্ষেত্রে আপনার সে দাবি করতে পারবে। দেখেন ক্রোককৃত সম্পত্তি যদি কোনো ব্যক্তির দাবি থাকে তাহলে উক্ত দাবিদার ক্রোকের দিন হতে 6 মাসের মধ্যে দাবি উপস্থাপন করতে পারবে। এই যে আমি যেটা বললাম যে লতিফ ভাইয়ের সম্পত্তি কি করছে, ক্রোক করছে। এখানে মিরাজ যে বলতেছে যে লতিফের সম্পত্তিতে আমার একটা ভাগ আছে, তাহলে এই যে ব্যক্তি সেই ব্যক্তি না হয় যদি অন্য কোনো ব্যক্তির ওই ক্রোককৃত সম্পত্তিতে ভাগ থাকে বা অংশ থাকে তাহলে সে 6 মাসের মধ্যে কি করতে পারবে, দাবি করতে পারবে। উক্ত দাবি বা আবেদন আংশিক বা সম্পূর্ণ প্রত্যাখ্যান করলে উক্ত দাবির 1 বছরের মধ্যে উপযুক্ত আদালতে উক্ত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবে। তাহলে মিরাজ কি করতে পারবে, 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে। তাহলে দাবি করবে কত দিনের মধ্যে, 6 মাসের মধ্যে। আর আমরা কি বলেছিলাম যে 6 মাসের মধ্যে বিক্রয় করতে পারবে না। 6 মাসের মধ্যে যদি পচনশীল দ্রব্য না হয় তাহলে সেটা বিক্রয় করা যাবে না। আর যদি পচনশীল হয় তাহলে দ্রুতই বিক্রয় করা যাবে। আর এই 6 মাস সময় দেওয়া হয়েছে শুধু এই কারণেই, যদি অন্য কোনো ব্যক্তির যদি আপনার সম্পত্তি থাকে, ভাগ থাকে, তাহলে সে যেন দাবি করতে পারে, এই জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। অন্য কোন ব্যক্তি বলতে কোন ব্যক্তি বোঝাচ্ছে এখানে, তৃতীয় ব্যক্তি নাকি? হ্যাঁ, যেমন আমি বলি, যেমন ধরেন যে সুমন ধরেন একটা মামলা হয়েছে, এই বৈষম্য বিরোধী মামলা হয়েছে সুমনের নামে, সুমন পলাতক, ঠিক আছে, সুমন পলাতক। এখন সুমনের সম্পত্তি কি করছে, ক্রোক করছে। প্রথমে সমন দিছে, তারপরে হাজির হয় নাই, ওয়ারেন্ট দিছে, তারপরে ধরতে পারে নাই, তারপরে হুলিয়া জারি করছে, তাও সুমনের ধরতে পারে নাই, পরে সম্পত্তি ক্রোক করছে। যখন ক্রোক করছে, সুমনের ভাই হচ্ছে অয়ন, সুমনের আপন ভাই হচ্ছে অয়ন। এই সুমনের সম্পত্তি ক্রোক করতে গিয়ে এই অয়নের আপনার 5% জমি ক্রোক করে ফেলাইছে, ঠিক আছে। এখন এই অয়ন 6 মাসের মধ্যে কি করতে পারবে, দাবি করতে পারবে যে ওই সম্পত্তির মালিক আপনারকে সুমন না, ওই সম্পত্তির মালিক আমি, বা এই সুমনের যে সম্পত্তি আপনি ক্রোক করেছেন ওই সম্পত্তির মধ্যে আমার ভাগ আছে। এটা কি করতে পারবে, দাবি করতে পারবে 6 মাসের মধ্যে। এবং 6 মাসের মধ্যে যদি সে ওই অয়ন যদি এটা যদি আপনার না পাই তাহলে কি করতে পারবে, 1 বছরের মধ্যে মামলা করতে পারবে, 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। আমাদের সেশনটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। আপনারা যতজন আছেন একজনও যেন মিসিং না হয়। আবার পরবর্তী সেশন দেওয়ার পরে লিঙ্ক দেওয়ার পরে পরবর্তী যে লিঙ্ক দিব এই লিঙ্কে যেন একজনও মিস না হয়, ঠিক আছে? আমি লিঙ্ক 5 মিনিট পরে দিব, এটা শেষ হওয়ার সাথে সাথেই দিব না, 5 মিনিট পরে দিব।